ভারতের পড়শি দেশ নেপাল একেবারে উত্তপ্ত। গতকাল থেকে আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। ছাত্র যুব বিদ্রোহে একেবারে অগ্নিগর্ভ যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে পদত্যাগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পরও থামেনি সেই অশান্তি। আজও নতুন করে উত্তেজনা না ছড়ালো থমথমে নেপালের পরিস্থিতি। ইতিমধ্যেই নেপালে দায়িত্ব সামলাচ্ছে সেনাবাহিনী। সরকার পতন, সেনা শাসন নেপালে। প্রধানমন্ত্রী ওলির ইস্তফাতেও কমছে না রোষ। পদত্যাগে প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর, আগুন। আন্দোলনকারীদের দখলে নেপালের সংসদ ভবনও। নেপালের সুপ্রিম কোর্টেও হামলা বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের সামনে অসহায় পুলিশ। পশুপতিনাথ মন্দিরে লুট, ভাঙচুরের চেষ্টা। পশুপতিনাথ মন্দিরের সেনার দখলে রয়েছে। নেপালের নতুন সরকার গঠনের তৎপরতা। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নেপালে কি তাহলে রাজতন্ত্র ফিরে আসতে চলেছে? এ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। লুটপাট, ভাঙচুর চালালে কড়া পদক্ষেপ জানালো নেপালের সেনাবাহিনী। বিক্ষোভকারীদের নেপালের ত্রিভুবন বিমানবন্দর দখলের চেষ্টা। খবর পেতেই বিমানবন্দর দখল নেপালের সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত দিল্লি কাঠমান্ডু বিমান পরিষেবা। নেপাল নিয়ে মঙ্গলবার মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়শি রাজ্য শান্তি শৃঙ্খলা জরুরি রয়েছে। নেপালের বাসিন্দাদের শান্তি বজায় রাখার আর্জি ভারতের। ছাত্র যুব বিদ্রোহে অশান্ত নেপাল। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে পদত্যাগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পরও থামেনি সেই অশান্তি। আজও নতুন করে উত্তেজনা না ছড়ালেও থমথমে নেপালের পরিস্থিতি। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। লুটপাট, ভাঙচুর চালালে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। বিক্ষোভকারীদের নেপালের ত্রিভুবন বিমানবন্দর দখলের চেষ্টা। খবর পেতেই বিমানবন্দর দখল নেপালের সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত দিল্লি কাঠমান্ডু বিমান পরিষেবা। নেপালের নতুন সরকার গঠনে তৎপরতা। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি, এমনটাই জানা যাচ্ছে। ছাত্র যুব বিদ্রোহে অশান্ত নেপাল। সমাজ মাধ্যমের উপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার পরই অশান্তির আগুন ছড়াতে শুরু করে ভারতের পড়শি দেশে। সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ অন্য চেহারা নেয় মঙ্গলবার। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও কোনো লাভ হয়নি। অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল। দুর্নীতি, স্বজনপোষণ, আর্থিক বৈষম্যের মতো বিষয়গুলি সামনে চলে আসে। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে নেপাল সরকার। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগও আগুন থামাতে পারেনি। বুধবার সকাল থেকে নতুন করে উত্তেজনা না ছড়ালো থমথমে পরিস্থিতি নেপালে। এবার নেপালের দায়িত্ব সামলাচ্ছে সেনাবাহিনী। আপাতত এই মুহূর্তে নেপালের দায়িত্ব সামলাচ্ছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের নেপালের ত্রিভুবন বিমানবন্দর দখলের চেষ্টা। খবর পেতেই বিমানবন্দর দখল নেপালের সেনাবাহিনী। আর এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে, একাধিক মানুষ আহত অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে তারা। নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে এমনটাই জানিয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র বাবু, নেপালের নতুন সরকার গঠনে তৎপরতা। নেপালে কি রাজতন্ত্র ফিরে আসতে চলেছে, কি বলবেন আপনি বিষয়ে? এটা রাজতন্ত্রের ব্যাপারটা একটু সময় হলে বোঝা যাবে। কিন্তু যেটা ঘটলো নেপালে, আমরা যদি দেখি একটা সিরিজ অফ এই ধরনের চেঞ্জ অফ রিজিম হলো আমাদের নেবারিং স্টেট গুলোর মধ্যে। সব থেকে প্রথমে 2022 সালে আমরা দেখলাম পাকিস্তানে ইমরান খানের সরকারকে ঠিক এইভাবেই চেঞ্জ করা হলো। তারপর 2023 সালে আমরা দেখলাম
শ্রীলঙ্কায়ও ঠিক এইভাবেই শ্রীলঙ্কা সরকারকে সরানো হলো। তারপর 2024 সালে যেটা এখনো চলছে আমরা দেখলাম বাংলাদেশে, আর এখন 2025 সাল যেটা আমরা দেখলাম নেপালে। এটা একটা একটা প্যাটার্ন ইভলভ হচ্ছে যে ভারতবর্ষের চারদিকে যে ছোট ছোট রাজ্যগুলো আছে সেই ছোট ছোট রাজ্যগুলিকে মধ্যে কিভাবে রিজিউম চেঞ্জ করা হচ্ছে, এটা কিন্তু একটা ইনভেস্টিগেশনের সাপেক্ষ। এখানে নেপালে কি হলো, আমি বাকি জায়গায় যাচ্ছি না। নেপালে যারা জেনারেশন জেড বা এখনকার জেনারেশন, তো সবকিছু ডিপেন্ড করে সোশ্যাল নেটওয়ার্ক সাইটের উপর। সেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটকে ব্যান করলো ওলি গভর্নমেন্ট। ওলি বলছে এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট ব্যান করা হবে, তার কারণ এর মাধ্যমে নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের করাপশন, নানা ধরনের আন্টি সোশ্যাল এলিমেন্ট হয়ে যায়। তো এটা বুঝতে হবে যে আজকাল বিশ্বব্যাপী এই সোশ্যাল সাইট বা সোশ্যাল নেটওয়ার্ক একটা বাচ্চা ছেলের থেকে আরম্ভ করে প্রবীণ লোকদের মধ্যে একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। এছাড়া তারা থাকতে পারে না। আমরা দেখছি এখানে মা যদি বাচ্চা মেয়ের সোশ্যাল সাইট ব্যান করে দেয়, সেখানে কোনো সময় সুইসাইড হচ্ছে, কোনো সময় মারামারি হচ্ছে, কোনো সময় ছেলে বাবাকে মেরে দিচ্ছে। এটা একটা অত্যন্ত সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সবাই ওপরে পড়ে। তা এটা একটা রিজন যে এইভাবে সোশ্যাল সাইট কেন বন্ধ করা হলো। কিন্তু যেটা দেখতে হবে, এই শুধু রিজনের জন্যে এই ধরনের একটা ভায়োলেন্স যেটা আমরা দেখতে পেলাম, এটা কিন্তু অন্য কোনো জায়গায় এত ভায়োলেন্স হয়নি। সেখানে শুধু এখনকার যে নেপালের সরকারি প্রধানমন্ত্রী থেকে যারা মন্ত্রী নেতা সবকিছু, শুধু তারাই টার্গেট হলো না, টার্গেট হলো যারা অলরেডি এক্স মানে পুরনো যারা প্রধানমন্ত্রী বা পুরনো নেপালের সরকারের মধ্যে ছিল, তারাও তাদের ফ্যামিলি টার্গেট হলো। তারপর সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে ইনক্লুডিং পশুপতিনাথ মন্দির, সেটাও টার্গেট হলো। তা এই ধরনের যে একটা ভায়োলেন্স, এই ভায়োলেন্স কিন্তু আমরা অন্য কোনো জায়গায় দেখতে পেলাম না। এবারে এই ভায়োলেন্সের পেছনে শুধু কি এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট বন্ধ করাই কারণ না? বহু বছর ধরে আমরা যদি দেখি, নেপালে গত 10 থেকে 15 বছরের মধ্যে 11টা সরকার চেঞ্জ হয়েছে। এই যে আপনি বললেন না রাজতন্ত্র, এই রাজতন্ত্র থেকে আরম্ভ হয়েছিল, তারপর রাজতন্ত্রকে শেষ করলো কমিউনিজম, কমিউনিজমকে শেষ করলো মাওয়িজম, মাওয়িজমকে শেষ করলো আবার কংগ্রেসপন্থী, কংগ্রেসপন্থীকে আবার শেষ করলো নানা ধরনের এক মিলিঝুলি সরকার। তাই নেপালের মধ্যে একটা পলিটিক্যাল অস্থিরতা কিন্তু গত 10 থেকে 15 বছর থেকে চলে আসছে। সে রাজতন্ত্র থেকেই আরম্ভ হয়েছে। তাই এবারে যেটা এখন সিলভার লাইনিং হচ্ছে যে নেপালে সেনাবাহিনী এখন অ্যাক্টিভ হয়ে এই পুরো ঘটনাকে টেক ওভার করে নিয়েছে, নেপালকে টেক ওভার করে নিয়েছে। কিন্তু এটা সেনা শাসন তো হতে পারে না। তারা চাইবে একটা ডেমোক্রেসি ফিরিয়ে আনতে। আর যা আমরা জানতে পাচ্ছি, 3 জন এখন লাইনে আছে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য। একজন হচ্ছে রবি লামিছাম, একজন হচ্ছে সুশীলা কার্কি, আর আরেকজন হচ্ছে বলেন্দ্র সাহা। এবারে বলেন্দ্র সাহার ব্যাপারটা আমি বলি, খুব ইন্টারেস্টিং লোক। বলেন্দ্র সাহা কিন্তু কাঠমান্ডুর মেয়র ছিল, আর সে কর্ণাটকের থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পাস করে সে হিপ হপ র্যাপার টাইপ ডান্সার। সে এই ইয়াং জেনারেশন জেস যারা আমরা বলি, তাদের সঙ্গে কিন্তু মিলে আছে। আর বলেন্দ্রার আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা নেপালে কাঠমান্ডুতে একটা হইচই ফেলে দিয়েছিল, আদি পুরুষ বলে একটা সিনেমা ছিল, হিন্দি সিনেমা। তার মধ্যে বলা হয়েছিল সীতা মা হচ্ছে ভারতবর্ষের ডটার। যখন এটা বলা হলো, তখন বলেন্দ্র এই মুভিটাকে ব্যান করে দিয়েছিল। আর এই নেপালে কাঠমান্ডুতে যেন এই হিন্দি মুভি না দেখানো হয়। তা এই ধরনের যে একটা মুভমেন্ট, সেখানে কি সত্যি একটা আন্তর্জাতিক, যেটা আমরা ডিপ স্টেট বলছি, তারা কি এই ধরনের ব্যাপারের মধ্যে আছে? কিন্তু যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের উপরে কি ইম্প্যাক্ট হতে পারে, প্রথম কথা হচ্ছে নেপাল হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। নেপালের 3 দিকে ভারতবর্ষ, একদিকে চায়না। এখন নেপালের সঙ্গে ইউপি,
নেপালের সঙ্গে বিহার, নেপালের সঙ্গে পশ্চিমবাংলা, দার্জিলিং এর উপরে একটা করিডোর আছে, যেগুলো আমাদের সঙ্গে নেপালের ওপেন বর্ডার, এটা একদম ওপেন বর্ডার। সেখান থেকে আমরা জানতে পেরেছি বা আমরা জানি যে নেপাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর IC-841 হাইজ্যাক হয়েছিল। হাইজ্যাক করেছিল পাকিস্তানি টেররিস্টরা। তা অনেকদিন ধরেই কিন্তু নেপালের মধ্যে ISI এর একটা বড় হোল্ড ছিল কাঠমান্ডুর ওপরে। আর শুধু তাই না, পাকিস্তান থেকে নেপাল হয়ে যে কাউন্টারফেট নোটস, এই যে জালি নোট, তারপর ড্রাগস, তারপর ওয়েপন ইত্যাদি স্মাগল করার ইনফরমেশন কিন্তু ভারতবর্ষের কাছে আছে। তাই এবারে নেপালের মধ্যে যদি এই ধরনের একটা সরকার হয়, যেই সরকারটা যদি ভারত বিরোধী হয়, যেরকম বাংলাদেশে চেষ্টা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের একটু অ্যালার্ট হতে হবে যে কেন এই ধরনের ব্যাপার হবে। কিন্তু নেপালের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একটা অনেক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক শুধু নেই, নেপাল সেনাবাহিনীর অনারারি কর্নেল অফ দি রেজিমেন্ট হচ্ছে ভারতীয় সেনা প্রধান। আর সেখানে নেপালে আমাদের গুর্খা রেজিমেন্টের প্রায় 20টা গুর্খা রেজিমেন্ট আছে, তার মধ্যে 10টা থেকে 15টা গুর্খা রেজিমেন্টের ট্রুপস হচ্ছে নেপাল থেকে। তাই এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে বানিয়ে রাখতে হবে। আর আমার মনে হয় যত সম্ভব শান্তি ফিরিয়ে এনে নেপালের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় হয় ভারতের পক্ষে, আমাদের পক্ষেও ভালো, নেপালের পক্ষেও ভালো। নেপালের যে মেইন ইন্ডাস্ট্রি ট্যুরিজম, এই ঘটনার জন্য তার উপরে বিরাট একটা ইম্প্যাক্ট হবে। নেপালের ইকোনমি হয়তো এর মধ্যে একেবারে তলানিতে চলে আসবে যতক্ষণ না তারা এই নেপালকে আবার একটা নর্মালসি ফিরিয়ে নিয়ে আসে। বেশ, অনেক ধন্যবাদ স্যার। গত কয়েক দশকের সব থেকে উত্তাল রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। ইতিমধ্যে নিহত হয়েছেন অন্তত 23 জন। ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী KP ওলি সহ 11 জন মন্ত্রী। এই ডামাডোলের মধ্যে এক বিবৃতি জারি করলেন সেদেশের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ, যা অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।